অসুবিধা নেই। তাছাড়া কি কোনো কিছু? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আপনাদের ক্লাস সময় শুরু হয়েছে, জানি না কেন সবাই আসতেছেন না। আচ্ছা, আমি ক্লাসটা শুরু করে দিই। রোজার দিন আপনাদের সাথে আমাদের একটা সেশনাল ক্লাসও আছে। তো প্রথমে বলি যে আমাকে যদি ক্লিয়ারলি শুনতে না পান তাহলে আমাকে বলবেন যে স্যার শুনতে পাচ্ছি না, তাহলে আমি আবার ফার্দার কথাটা বলবো। ওকে, আমার সাথে একটু রেসপন্স করবে। তো আপনাদের সাথে আমি কি প্রথম ক্লাস নিচ্ছি? নাসিম উদ্দিন, আপনাদেরকে কোনো আমি ক্লাস নিয়েছিলাম এর আগে কখনো, আগের সেমিস্টার বা? জি স্যার, আমি অন্য গ্রুপের, আমি একটা সাবজেক্ট এখানে এতে আছে। আচ্ছা, এই জন্য আপনাকে একটু চেনা চেনা লাগছিল। আচ্ছা, ওকে। আর অন্যদের সাথে মনে হয় আমি নতুন এই সেমিস্টারে, না আপনাদের? আচ্ছা, আপনাদের কত সেমিস্টার চলছে? কোন সেমিস্টার? 6 সেমিস্টার। ওকে, আচ্ছা। আপনাদের সাথে যে কোর্সটা আছে, কোর্সটার নাম হচ্ছে কন্ডাকশন রেডিয়েশন হিট ট্রান্সফার। ওকে, এবং এইটার একটা সেশনালও আছে। সেই সেশনালটা আমার সাথে আপনাদের আছে। তো ক্লাস টাইম আপনাদের রুটিনে যেটা আছে যে থিওরি ক্লাস 2টা থেকে 3টা 20, আর সেশনাল ক্লাসটা হচ্ছে তার 10 মিনিট পর থেকে 4:50 পর্যন্ত। তো রমজান মাসে আমাদের ক্লাস টাইমটা একটু ছোট করে নিয়ে আসছে, এটা মনে হয় 2টা থেকে 2:40 দেখলাম, আর সেশনালটা আছে 3টা থেকে 3:40। তো পরপর দুটা আছে। তো আমি থিওরি ক্লাসটা আজকে তো একটু অল্প করে নিলেও নিব, সেশনালটা হয়তো বা নিব কিনা জানি না। সেশনাল ক্লাসে জয়েন করে আমি আপনাদেরকে বলবো এটা। ওকে, আচ্ছা। আর আপনাদের কতগুলো বিষয় একটু আমি বলে রাখি, আপনারা একটু খেয়াল রাখেন। আপনাদের মধ্যে কি সিআর জয়েন করেছেন? সিআর আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, সিআর নাম হচ্ছে সর্দার মোহাম্মদ মেহেদী হাসান। ওকে, আমার ফোন নাম্বার কি আছে আপনার কাছে? রুটিনে থাকার কথা। হ্যাঁ স্যার আছে। আচ্ছা, তাহলে আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। শুধু আপনি না, যে কেউ আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং কমিউনিকেশন রাখতে পারেন। যদি কোনো কারণে ক্লাস না হয় বা কোনো কিছু জানার প্রয়োজন থাকে আমাকে ফোন দিতে পারেন। ফোনে হয়তো বা অনেক সময় আমি বাইরে থাকি, ছোটখাটো কাজে থাকি, সাইলেন্স করা থাকে। না পেলে ঘাবড়াই যাবেন না, আপনি আমাকে একটা ছোট করে টেক্সট করে রাখবেন, আমি রিপ্লাই করব। আর সিআর সাহেব, আমি হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবল আছি, আপনি যদি সফটওয়্যার থাকে হোয়াটসঅ্যাপে, আপনার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ওকে, যে কোনো বিষয় নিয়ে, যে কোনো কিছু নিয়ে ক্লাসের ব্যাপারে আমরা কথা বলবো। এখন আজকে আমাদের এটা থিওরি ক্লাস। এটা আমরা বলতে গেলে প্রায় 12টার মতো ক্লাস পাবো, 12 টাইমস, 12 সপ্তাহ। এর মধ্যে যদি ছুটি ছাটা পড়ে 1-2টা ক্লাস কম হতে পারে। দ্বিতীয়ত আমাদের টার্ম ফাইনাল পরীক্ষা থাকে, তারপর মিড টার্ম পরীক্ষা থাকে। সব মিলে যদি আমরা কাটছাট করি অ্যাটলিস্ট আমরা 9টা ক্লাস পাবো ইনশাল্লাহ, যদি সবকিছু ঠিকঠাক থাকে, প্রকৃতি, আমাদের করোনার মধ্যে অন্যান্য সবকিছু, তাহলে আমরা অ্যাটলিস্ট 9টার বেশি পাবো, কিন্তু ক্লাস পাবো 9টা। দেখা গেল কোনো একটা ক্লাসে ক্লাস টেস্ট হলো, অথবা কোনো একটা ক্লাস টাইমে আপনাদের মিড টার্ম পরীক্ষা চললো। হ্যাঁ, তো আমরা 9টার মতো ক্লাস পাবো। তো 9টার মধ্যে মিডের আগে হয়তো বা 4-5টা, মিডের পরে এরকম 4-5টার মতো হয়। তো আমি ক্লাসটাকে 2টা ভাগে ভাগ করব। মিডের আগে সাধারণত কন্ডাকশন পার্টটা পড়াবো, মিডের পরে রেডিয়েশন পার্টটা পড়াবো। ওকে, তো পড়াশোনার মধ্যে যাওয়ার আগে আমি আরো অন্যান্য কিছু একটু রুলস বলে নিই। তো আপনাদের অ্যাটেন্ডেন্সে 10 মার্কস আছে। ওকে, অ্যাটেন্ডেন্সে 10 মার্ক আছে। আপনাদের 100 মানে মার্কসের মধ্যে 10 মার্কস হচ্ছে অ্যাটেন্ডেন্স। দ্যাট মিন আউট অফ 100 আপনি হচ্ছে অ্যাটেন্ডেন্সে 10 মার্ক পাবেন যদি আপনি 90% ক্লাসে জয়েন করেন। ওকে, আমাদের ক্লাস যদি হয় 10টা, তাহলে আপনাকে অ্যাটলিস্ট 9টা ক্লাসে যদি উপস্থিত থাকেন তাহলে আপনি ফুল মার্কস পেয়ে যাবেন। তো একটা ক্লাসে আপনি যে কোনো কারণে জয়েন নাই করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি ক্লাস কথাগুলো মনে হয় আরেকটু পরে বললে সবার জন্য সুবিধা হয়, অনেকেই কন্টিনিউয়াসলি জয়েন করছে। আচ্ছা, যারা করছে করুন। হ্যাঁ বলেন। হ্যাঁ, আমি বলছি, ধাপে ধাপে বলছি। তো আপনারা যারা জয়েন করেছেন তারা শোনেন। এটা নিয়ে কারো প্রশ্ন থাকলে পরবর্তীতে আপনাদের যে প্রাইভেট গ্রুপ আছে, মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ, আপনাদের গ্রুপে নিজেদের মধ্যে আলোচনা করে বলে দিন। তো এই যে ক্লাস টেস্টের 10টা মার্ক, সরি ক্লাস অ্যাটেন্ডেন্সের যে 10 মার্ক, এই অ্যাটেন্ডেন্সটা 10 মার্ক আমি দিব কিভাবে স্যার ক্লাসে?
তো এই জন্য আমি দেখবেন যে প্রত্যেকটা ক্লাসে জয়েন করার সময় বা আগেই একটা ক্লাস লিংক আপনাদেরকে দিব। যেমন আজকে একটা দিয়েছি লেকচার 1, আজকে ডেট দিয়েছি, ক্লাস টাইম কতটা থেকে দিয়েছি, ওকে। তারপরে আজকে এটা কি সাবজেক্ট, সেকশনটা কি, এটা নিয়ে আমি একটা পোস্ট দিয়েছি জয়নিং লিংক সহ। আপনারা এই জয়নিং লিংকের নিচে কমেন্টের মাধ্যমে আপনাদের আইডিটা আমাকে টাইপ করে দিবেন, ওকে। তো এইটা কি কখন দিব স্যার? 2টা থেকে 2:40 এই সময়ের মধ্যে দিব, না 2টার আগে দিব, না 2:40 পরে দিব? আপনাদেরকে বলে রাখি যে ক্লাস শুরুর প্রথম 15 মিনিটের মধ্যে যারা অ্যাটেন্ডেন্স দিবেন তাদের, অর্থাৎ 2টা থেকে, আজকে যদি ক্লাস 2টা থেকে হয় তাহলে 2টা থেকে 2:15 এর মধ্যে যারা কমেন্টে আমি শুধু কি দিব, অ্যাটেন্ডেন্সটা দিব। 15-20 মিনিটের পরে ক্লাসে আসলে আমি অ্যাটেন্ডেন্স দিব না। আবার 2:40 পরে অনেক সময় রাতের বেলা রিল্যাক্সে অনেকে কমেন্টে লিখে দেয়, তাতেও অ্যাকসেপ্টেড নয়। আবার অনেকে দেখা গেল যে গতদিন আমি কমেন্ট পোস্ট দিয়েছি তখনই কমেন্টে দিয়েছি, এটাও নয়, ওকে। 2টা থেকে 2:15 আমার ওখানে টাইমিং ফিক্সড করে দেওয়া আছে, এই সময়ের মধ্যে আপনারা কমেন্টের মাধ্যমে জয়েন করবেন, ওকে। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্স। আমি সেখান থেকে দেখে অ্যাটেন্ডেন্স শিটে আপনাদেরকে উঠাই নেব। আর থাকে মিড টার্ম পরীক্ষা তো দিয়ে আসছেন, টার্ম ফাইনাল পরীক্ষা, এগুলো আসলে আগে থেকে এখন কিছু বলা যাচ্ছে না, কারণ এক একটা সময় এক এক রকম পদ্ধতিতে পরীক্ষাগুলো আমরা নিচ্ছি। এবার যেমন অ্যাসাইনমেন্ট বেসড নিলাম, করোনার কারণে সামনের দিনগুলোতে আমরা কিভাবে নেব এটা ইউজিসি এবং আমাদের ইউনিভার্সিটির যেসব বড় বড় স্যারেরা আছেন তারা ডিসিশন নিলে আমি আপনাদেরকে জানাই দেব। আর থাকে ক্লাস টেস্টের 20 মার্ক। এই ক্লাস টেস্টের 20 মার্ক আমি 2টা ধাপে নিব, একটা ধাপ 10 মার্ক আর একটা ধাপে 10 মার্ক, 20 মার্ক। প্রথম 10 মার্কের জন্য হয়তো বা একটা ক্লাস টেস্ট দিতে পারি অথবা কোনো অ্যাসাইনমেন্ট দিতে পারি, যেটাই হোক, হোয়াট এভার। আমি আপনাদেরকে এটা মিডের আগে একটা নিব, মিডের পরে একটা নিব। সেটা অ্যাসাইনমেন্ট দিয়ে যদি হয় তাহলে অ্যাসাইনমেন্ট, আর যদি ক্লাস টেস্ট নিয়ে কোনো একটা ছোটখাটো ম্যাথ দিয়ে হয়, যেটাই হোক যেভাবে হোক আমি এটা বলে দিব। তাহলে আপনাদের ক্লাস অ্যাটেন্ডেন্সের মার্ক পাওয়ার বিষয়টা অ্যাটলিস্ট মনে হয় ক্লিয়ার করলাম, ওকে। এটা আপনারা খেয়াল রাখেন, এভাবে আপনারা থাকেন। আরেকটা মজার বিষয় বলি, অনেক স্টুডেন্টরা হয়তো বা জানেই না, আপনাদের কিন্তু একটা রুলস আছে ইউনিভার্সিটির যে 60%-এর নিচে যদি অ্যাটেন্ডেন্স থাকে তাহলে সেই স্টুডেন্ট যতই ভালো মিড টার্ম পরীক্ষা দেখ আর টার্ম ফাইনাল পরীক্ষায় দেখ, সে কিন্তু পাশ করবে না। সে ইজ নট অ্যাকসেপ্টেড টু সিট ডাউন ইয়ার টার্ম ফাইনাল এক্সাম। সে কিন্তু টার্ম ফাইনাল পরীক্ষায় বসার জন্য যোগ্যতা অর্জন করবে না, ওকে। তাকে অ্যাটলিস্ট 60% অ্যাটেন্ডেন্স থাকতেই হবে। তার মানে আমাদের যদি 10-12টা ক্লাস হয় আপনাকে 6টা ক্লাস করতেই হবে, ওকে। এই বিষয়টা মাথায় রাখবেন। অনেকে মনে করেন স্যার আমি 2 দিন ছিলাম বা 1 দিন ছিলাম, আমাকে 2 দিনে 2 মার্ক দেন, অথবা অ্যাটেন্ডেন্সের মার্ক 0 দেন, অন্য টার্ম ফাইনাল মিডের এগুলো মার্ক দিয়ে আমাকে পাস করাই দেন। আসলে নিয়ম তো না। আপনি 60%-এর কম অ্যাটেন্ডেন্স থাকলে আপনি পরবর্তীগুলোতে যতই ভালো করেন আর যাই করেন আপনি কিন্তু পরীক্ষায় বসতেই পারবেন না, বসলেও আপনি কিন্তু কি কোয়ালিফাইড না, আপনি 0, আপনি ফেল, ওকে। এটা মাথায় রাখবেন। আচ্ছা, আপনাদের অনেকে এখনো আজকে জয়েন করেনি, সমস্যা নেই। আজকে আমরা আসলে ছোট একটা বিষয় পড়াশোনা করব, যেহেতু আমাদের সময় কম, ক্লাস সময় কম, ওকে। আমাদের আসলে সিলেবাসটা আগের মতো শেষ করতে পারছি না, এই জন্য বেশি কথা না বলে আমরা ক্লাসের দিকে যাব। তো যাওয়ার আগে আমি আপনাদেরকে বলি যে এই সেমিস্টারে কি কি বই কিনতে হবে, ওকে, অথবা কিভাবে আমরা পড়াশোনা করব, এটা আমি আপনাদেরকে বুঝাই দিব। তো আমার কাছে 2টা বই আছে সফট কপি। এই সফট কপিগুলো আমি গ্রুপে আজকে আপলোড করে দিব। আপনারা গ্রুপ থেকে এই বইগুলো ডাউনলোড করে নিয়ে আপনাদের ডিভাইসে রাখবেন, ওকে। আমি যদি সেখান থেকে কিছু পড়াই অথবা যেখান থেকে স্লাইডে পড়াই অথবা কোনো সোর্স থেকে পড়াই, সেই সোর্সগুলো শুধু পড়লেই কিন্তু এনাফ না। এই সোর্সগুলোর আগে পিছে অনেক কথাগুলো থাকে, এই কথাগুলো সবসময় বইয়ে লেখা থাকে। আমরা একটা স্লাইড তৈরি করি অল্প কিছু ইনফরমেশন নিয়ে কিছুক্ষণ সময়ের মধ্যে ক্লাসটা শেষ করে দেওয়ার জন্য এইভাবে তৈরি করা থাকে, কিন্তু আরো অনেক কথা থাকে, উদাহরণ থাকে, ছবি থাকে, সবগুলো বই থাকে। আর বইটা অ্যাটলিস্ট একবার করে হলেও আপনাদেরকে পড়তে হবে, ওকে। তো বইয়ের পিডিএফটা আমি আজকে ক্লাস শেষে আপনাদেরকে পোস্টের মাধ্যমে দিয়ে দিব, আপনারা এটা কালেক্ট করে নিয়ে। আচ্ছা, এই নিয়ে মোটামুটি আপনাদের সাথে আমার এই সেমিস্টার শুরু হওয়ার প্রাককালে
যে ইনস্ট্রাকশনমূলক যে কথাগুলো ছিল এগুলো বলে দিলাম। আর তাছাড়া কারো কোনো প্রবলেম হলে অথবা ঝড় বৃষ্টির কারণে ইন্টারনেট সিস্টেম করাপ্টেড করলে অথবা কোনো কিছুতে কোনো সমস্যা হলে আপনারা আমাকে জানাইলে আমি ক্লাসগুলো ফ্লেক্সিবল করতে পারি, যে আজকে এই মুহূর্তে না নিয়ে কোনো একটা সময় ফ্রি টাইমে আমরা কম্প্রোমাইজ করে পরে নিলাম, ওকে, আগে পিছে করতে পারি, কিন্তু আমরা ক্লাসগুলো নিব। আর একটা জিনিস বলে রাখি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের অনেকগুলো বেসিক কনসেপ্টুয়াল সাবজেক্ট থাকে, ওকে, এগুলো খুবই মেজর। শুধু আপনারা মনে করছেন যে ইঞ্জিনিয়ারিং পাশ করে গেলাম আর চাকরি করলাম, মাস মাস স্যালারি পেলাম, এরকম না। যারা পিজিসিবি ইজিসিবিতে জব করে তারা দেখবেন ওরা অলওয়েজ প্রবলেম সলভ করে। গ্যাস লাইনে অমুকখানে গ্যাস লিক হয়েছে বা কিছু হয়েছে, গ্যাস প্রেশার কত, এরা হাতে কলমে কি করে, ক্যালকুলেশন করে, ম্যাথ করে, সলভ করে। আমি যে ম্যাথ গুলো বইয়ে করব হয়তো করে দিয়েছিল, কিন্তু ওরা করে প্র্যাকটিক্যাল ম্যাথ। কিছু জিনিস শিখবো যেগুলো যেন আমাদের পরবর্তী যে কোনো লাইফে আসলে আমরা আসলে এরকম মনে না করতে পারি যে হ্যাঁ এটা আমি তো শিখিনি বা জানি না বা বুঝতে পারতেছি না বা শুনিনি, এরকম যাতে না হয়। আমরা আসলে সীমাবদ্ধতার কারণে আমরা বেসিক কিছু কনসেপ্ট নিয়ে এটা শেষ করব, কিন্তু পরবর্তীতে আরো বেশি ভাস্ট পড়াশোনা করতে পারলে, পোস্ট গ্রাজুয়েশন করলে তখন আপনারা আরো বেশি করবেন। তো আপনাদেরকে বলবো এতটুকুই যে এটা হচ্ছে খুব মেজর একটা সাবজেক্ট, যেমন ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স, ফ্লুইড মেকানিক্স, তেমনি হচ্ছে হিট ট্রান্সফার হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। এই হিট ট্রান্সফার শুধু মেকানিক্যাল ইঞ্জিনিয়াররাই পড়ে না, এটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা পড়ে, সিভিল ইঞ্জিনিয়াররাও পড়ে, তাদের তিনটাকেই পড়তে হয়। যেমন আপনারা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল, সলিড মেকানিক্স পড়বেন, এটা পড়েছেন কিনা জানি না, বা পড়লেও সামনে হয়তো বা আছে। সলিড মেকানিক্স পেয়েছেন? হ্যাঁ স্যার, পড়ছি স্যার আমরা। আচ্ছা, এই সলিড মেকানিক্স কিন্তু আপনাদের সিভিল ইঞ্জিনিয়ারদের পড়তে হয়, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পড়তে হয়, অর্থাৎ যারা ডিজাইন করে তাদের সকলেরকে এটা পড়তে হয়, ওকে। তো তেমনি হিট ট্রান্সফার, যারা যেমন আমাদের ল্যাপটপ আছে, তারপর অন্য ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস আছে, এগুলো তো কুলিং সিস্টেম থাকে, ঠান্ডা করতে হয়, নাহলে আমাদের কি আইসিইউ বলেন অথবা মাদারবোর্ড বলেন গরম হয়ে যাবে। এখানে কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা হিট ট্রান্সফার ক্যালকুলেশন করে, কত ফ্যান দিব, সেই ফ্যানটার আরপিএম কত হতে পারে, এগুলো ডিজাইন করে। ঠিক সিমিলারলি সিভিল ইঞ্জিনিয়াররা তারাও কিন্তু হিট ট্রান্সফার করে, ওকে, বড় বড় হল রুমে কিভাবে ঠান্ডা করব, হিট ট্রান্সফার হওয়ার জন্য কতটুকু রূপের ক্যালকুলেশন করে, ইত্যাদি করে। ঠিক সিমিলারলি আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য তারও বেশি। তো আমরা আসলে পড়াশোনার ভিতরে এখন যাচ্ছি। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করব, শেয়ার করে আজকে আমি একটা স্লাইডে পড়াবো, এটা আমার এক স্যারের স্লাইড থেকে আমরা হিট ট্রান্সফারের বেসিক কিছু একটু কনসেপ্ট নিয়ে আজকের ক্লাসটা শেষ করে দিব, ওকে। আর আবারও বলছি, আমি যে বইগুলো দিচ্ছি সেই বইগুলো থেকে খুঁজে খুঁজে একটু পড়ে নেবেন যে বিষয়গুলো হয় কিরকম। শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনাদের সাথে পরিচয়মূলক তেমন কোনো কথা হলো না। তো আপনারা কি সবাই ঢাকাতে থাকেন না দেশে গ্রামের বাড়ি আছেন, বা করোনার টাইমে আপনাদের মধ্যে কি অনেকে জব করেন নাকি, এরকম কেউ আছেন? জি স্যার, আমি পিডিবিতে জব করি। পৃথিবীতে, আচ্ছা, তাহলে অনেকে জব করে, এরকম আছে। তো আপনাদের মধ্যে জয়পুরহাট, বগুড়া, দিনাজপুর, নওগাঁ দেখি কেউ আছেন? আচ্ছা স্যার, নওগাঁ আমার বাসা। বগুড়া স্যার। বগুড়া জাহিদুল ইসলাম? বগুড়াতে আমার। জি স্যার, বগুড়া বাসা আমার। ও, তাহলে বগুড়াতে বেশ কয়েকজন, 3 জনকে দেখলাম। আমার বাসা যদিও বগুড়া না, তো বগুড়া পার হয়ে যেতে হয়। আমার বাসা আছে নওগাঁ স্যার, জয়পুরহাট। আমার বাসা জয়পুরহাটেও তো একজন আছে স্যার। কে আছে? আচ্ছা, পরিচয় হবো আমরা আস্তে আস্তে। তো আমরা শুরু করি। আর আবারও বলছি যে কোনো প্রবলেম হলে আমাকে একটু নোটিফাই করবেন যে স্যার দেখতে পাচ্ছি না বা এরকম, ওকে। আমরা একটু পড়াশোনার মধ্যে আজকে যাই। আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, স্ক্রিনটা দেখতে পারলে আমাকে জানাবেন যে স্যার দেখতে পাচ্ছি। হ্যালো, দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? জি স্যার, দেখা যায়। আচ্ছা, আমি স্লাইডটা ওপেন করি। সবাই দেখতে পাচ্ছেন?
অনন্যা জি স্যার দেখা যাচ্ছে। জামান জি দেখতে স্যার, দেখতে পাচ্ছেন? পাচ্ছি। আচ্ছা, আপনি কোথা থেকে জয়েন করেছেন? স্যার আমি কুষ্টিয়া মানে থেকে জয়েন করছি। মানে কুষ্টিয়াতে, কুষ্টিয়া। আমার দেশের বাড়ি করোনার জন্য এখানে আছি। আচ্ছা, আপনাদের কুষ্টিয়ার ভেড়ামারাতে একটা তাপ বিদ্যুৎ কেন্দ্র আছে, জানেন? আরেকটা হচ্ছে জি কোথায়? স্যার আছে। রূপপুর। একটা পোল মানে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, আর দুইটা আছে স্যার তাপ বিদ্যুৎ কেন্দ্র। নতুন একটা হয়েছে কিছুদিন আগে। আচ্ছা, নিউক্লিয়ার পাওয়ার ভেড়ামারাতে প্ল্যান্টের কি অবস্থা? দেখা যায়, দেখতে পারেন? আমাদের বাসা ওখান থেকে অনেক দূরে। স্যার আমার বাসা ওখানে। আপনি দাঁড়ান, আমি আসলে সেকেন্ড কি কথা বললেন, আমি আসলে নামটা স্যার, জানি না। আমি আমি পাপিয়া। স্ক্রিনে ফিরে যাই। আমার বাসা আচ্ছা, ভেড়ামারাতে। কোথায়? আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু মেকানিক্যালের খুব বড় দুটো প্রজেক্ট হচ্ছে, ওকে, বাংলাদেশে। একটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট, যেটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট বলে, আরেকটা তো ভেড়ামারা তো তাপবিদ্যুৎ কেন্দ্র আছেই। আমি গিয়েছিলাম 2019 সালের দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। এখানে আমাদের ডিপার্টমেন্টের বাস সহ আমরা গেছিলাম। ঠিক সেই সময় আপনাদের কুষ্টিয়া শহরের কিছু কিছু জায়গা একটু ঘুরে দেখেছি, স্পটগুলো ঘুরে দেখেছিলাম। আচ্ছা, জানেন, গুড। তো আমরা শুরু করি। আমাদের 40 মিনিটের ক্লাসে 20 মিনিট প্রায় চলে গেছে, আমরা শুরু করি। তার আগে সবাই একটু আমাকে ইনশিওর করেন যে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথাটা শুনতে পাচ্ছেন কিনা। জি স্যার দেখা যাচ্ছে স্যার। জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমার একটা প্রফেসরের স্লাইড, আমরা এখান থেকে পড়বো কিছু আজকে বেসিক জিনিসটা। আপনারা একটু কাগজ কলম নিয়ে বসে পড়েন, আমি একটু বিষয়গুলো বুঝাই। ওকে, প্রথমে জানতে হচ্ছে যে আমাদের হিট ট্রান্সফারটা কি, হিট কি, আর হিটটা ট্রান্সফার হয় কিভাবে, আর ট্রান্সফার হয় কিভাবে এটা জানার আগে কেন ট্রান্সফার হয়, ওকে, এইগুলো আমরা একটু এখানে আজকে শিখবো। হিট ট্রান্সফার, তারপরে কন্ডাকশন হিট ট্রান্সফারটা কি, রেডিয়েশন হিট ট্রান্সফার গুলো কি, সেগুলো আস্তে আস্তে আমরা কমপ্লেক্সের দিকে যাবো। ওকে, তো তার আগে আমি একটা উদাহরণ বলি যে আপনি একটা গরম 1 কাপ চা আপনার যদি রুমে রাখেন, কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে যায়। এটা কি হয়েছে? হিট ট্রান্সফার হয়েছে। কোথায় হয়েছে? গরম চা থেকে ট্রান্সফার হয়ে প্রকৃতি বা এনভায়রনমেন্টে ছড়াই পড়ছে। কেন ছড়াই পড়ছে? যে চায়ের টেম্পারেচার আমার প্রকৃতির টেম্পারেচার চেয়ে বেশি ছিল। প্রকৃতির টেম্পারেচার যদি 30 ডিগ্রি সেলসিয়াস হয়, আর তার চেয়ে বেশি যদি হয়, যে 50 বা 60 ডিগ্রি সেলসিয়াস যদি আমার চা হয়, 60 হবে না, 50-এর নিচেই যদি হয়, তখন সেটাকে আমরা কি করছি, এই যে টেম্পারেচার ডিফারেন্স, এই টেম্পারেচার ডিফারেন্সের কারণে হায়ার বডি থেকে লোয়ার বডিতে হিট ট্রান্সফার হলো। তো এই হিট ট্রান্সফার হওয়ার মেইন বেসিক কনসেপ্টই এটা, যে কোনো একটা বডিতে বা কোথাও হিট ট্রান্সফার ঠিক তখনই হবে যখন সেখানে কি থাকবে, আমার টেম্পারেচার ডিফারেন্স থাকবে। যদি কোনো কারণে কোনো একটা বডিতে টেম্পারেচার ডিফারেন্স না থাকে, তাহলে সেখানে কোনোভাবেই হিট ট্রান্সফার আমার সম্ভব না। ওকে, তাহলে হিট ট্রান্সফার কখন হবে? আমরা খুব সহজ কথায়, কেউ যদি আপনাকে বলে যে কোনো একটা বডিতে কখন হিট ট্রান্সফার ঘটবে, বা কোনো একটা বডিতে না, কোনো একটা মিডিয়ামে কখন ট্রান্সফার করবে, যদি সেখানে আমার কি থাকে, টেম্পারেচার ডিফারেন্স থাকে। অর্থাৎ একটা বডিকে অবশ্যই হায়ার বডি হতে হবে, হায়ার টেম্পারেচার বডি, আর একটা লোয়ার টেম্পারেচার বডি হতে হবে। এখন কথা হচ্ছে যে স্যার, টেম্পারেচার ধরে নিলাম বেশি একটার তুলনায় আরেকটা, তো এটা কি এরিয়া কোনো মানে ম্যাটার করে? যে আপনার কাছে খুব বড় একটা মার্বেল পাথর আছে, লোহার তৈরি, ওকে, লোহার একটা পাথর আছে মার্বেল পাথরের মতো, এটা অনেক বড়। আর একটা ছোট লোহার পাথর আছে। ছোট যেই পাথরটা আছে, লোহার পাথর, লোহার একটা বডি ধরেন বা লোহার দণ্ড, ছোট লোহার দণ্ডের টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস, আর বড় লোহার দণ্ডের টেম্পারেচার হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস। এখন আমাকে কেউ একজন বলেন যে টেম্পারেচারটা ছোট দণ্ড থেকে বড় দণ্ডের দিকে যাবে, না বড় দণ্ড থেকে ছোট দণ্ডের দিকে যাবে? প্রশ্নটা কি বুঝাইতে পারছি আমি? আমার প্রশ্নটা আমি আরেকবার বলি। তো আরেকবার বলেন স্যার, ভালো আছে। আমার প্রশ্নটা হচ্ছে, আপনার কাছে দুটা লোহার দণ্ড আছে, একটা বেশ বড় দণ্ড, আয়তনে বেশ বড়, আর একটা আছে ছোট দণ্ড। বড় দণ্ডের টেম্পারেচার কম, কিন্তু ছোট দণ্ডের টেম্পারেচার বেশি। আমার প্রশ্ন হচ্ছে যে টেম্পারেচার যেহেতু ডিফারেন্স, তাহলে এখানে হিট ট্রান্সফার ঘটবে। আর হিট ট্রান্সফার যদি ঘটে, তাহলে ছোট বস্তু থেকে কি বড় বস্তুর দিকে যাবে, না বড় বস্তু থেকে ছোট বস্তুর দিকে আসবে? ছোট বস্তু থেকে বড় বস্তুর দিকে যাওয়ার কথা স্যার। কেন? এখানে তো
এরিয়া বড় এখানে যে যে আরেকবার ছোট বস্তুতে স্যার হিট বেশি স্যার। গুড। তার মানে এখান থেকে আমরা একটা ডিসিশনে আসলাম যে হিট ট্রান্সফার কখনো কোনো বস্তুর কি করে না, এরিয়ার উপর কম্পেয়ার করে না। হিট ট্রান্সফারটা শুধুমাত্র ডিপেন্ড করে সেই বস্তুটার টেম্পারেচার ডিফারেন্সের উপরে। তাহলে লোহার দণ্ড সে ছোট হোক বা বড় হোক, কিন্তু দুইটার মধ্যে কি আছে, আমার টেম্পারেচার ডিফারেন্স আছে। ছোট বস্তু যতই ছোট হোক বড়র তুলনায়, কিন্তু তার টেম্পারেচার বেশি। সো ছোট বস্তু থেকে বড় বস্তুর দিকে আমার কি ঘটবে, আমার হিট ট্রান্সফার ঘটবে। ওকে, তাহলে আমরা খুব বেসিক একটা জিনিস শিখলাম যে কোথাও যদি কোনোভাবে হিট ট্রান্সফার হয়ে থাকে তাহলে আমাকে জানতে হবে যে সেখানে টেম্পারেচার ডিফারেন্স আছে, ওকে, পার্থক্য আছে। তাহলে স্যার আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এই হিট ট্রান্সফার কোথায় কোথায় করতে হয়, অ্যাপ্লিকেশন গুলো কোথায়? অনেক অ্যাপ্লিকেশন, অনেক অ্যাপ্লিকেশন। তার মধ্যে ছোটখাটো যদি বড় আমি বলি, মানে যেখানে হামেশাই কাজে দেয়, সেগুলোর মধ্যে প্রথম হচ্ছে যে আমাদের অটোমোবাইল যেগুলো আছে, যেমন বাস, ট্রাক, মোটরসাইকেল, এগুলোতে যখন একটা পিস্টনের সিলিন্ডারের মধ্যে পিস্টনটা উঠানামা করে এবং কম্বাকশন রিয়াকশনটা হয়, সেখানে কিন্তু হিউজ অ্যামাউন্ট কি হয়, টেম্পারেচার উৎপন্ন হয়। একটা কম্বাসনের প্রায় 2200 থেকে 2400 ডিগ্রি সেলসিয়াস থাকে। তাহলে এই ইঞ্জিনকে যদি আমি ঠান্ডা না করি তাহলে একটু পরে তো কি হয়ে যাবে, ইঞ্জিনের তৈরিকৃত যে ম্যাটেরিয়াল গুলো আছে সেই ম্যাটেরিয়াল গুলো লাইফ টাইম ছোট হয়ে যাবে, ডিউরেশন পিরিয়ড কম হয়ে যাবে, কিছুদিন পর পর আমাকে পাল্টাতে হবে। তাহলে আমি কি করব, আমি এই ম্যাটেরিয়ালকে খুব দ্রুততার সহিত ঠান্ডা করব। তা ঠান্ডা করলে কি হয়, দেখবেন যে কুলিং জ্যাকেট দেয়া থাকে, ওকে, আমাদের রেডিয়েটর থাকে, এগুলোতে হিট ট্রান্সফার হয়। মোটরসাইকেলে থাকে ফিনের মাধ্যমে হিট ট্রান্সফার হয়। তাহলে এটা আমার একটা বড় অ্যাপ্লিকেশন হিট ট্রান্সফার। তাহলে এখানে আমাকে ডিজাইন করতে হয়, ওকে, কত বড় সারফেস করলে হিট ট্রান্সফারটা দ্রুত হবে। তাছাড়া আপনাদের রেফ্রিজারেটর আছে বাসাতে, এখানে দেখবেন যে রেফ্রিজারেটরে হিট ট্রান্সফার করা হয়, ভিতরে রাখা আমার মাছ মাংস বা অন্য সবজি বা ফ্রুটস ভেজিটেবলস যেগুলো আছে সেগুলো থেকে হিটটা বের করে আমি বাইরে ছেড়ে দিব, ওকে। এখানে হিট ট্রান্সফার মেকানিজম থাকে। রেফ্রিজারেশন সিস্টেমে, এসিতে এখানে হিট ট্রান্সফার থাকে। আরো অনেক সিস্টেম আছে আমাদের হিট ট্রান্সফার অ্যাপ্লিকেশন হিসেবে মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা ডিল করে থাকে। তো আমরা আজকে এই যে বেসিক যে রিকোয়ারমেন্ট শিখলাম আমাদের হিট ট্রান্সফারে, সেখানে এই স্লাইডে এটাই বলা আছে যে বেসিক requirement of heat transfer is the presence of a temperature difference. তাহলে কোন বস্তুতে যদি টেম্পারেচার ডিফারেন্স থাকে তাহলে সেখানে আমার হিট ট্রান্সফার ঘটবে, ওকে। এখন হিট ট্রান্সফার তো ঘটছে স্যার, এখন এই হিট ট্রান্সফারটা যে মনে করেন যে আপনার একটা লোহার ওই দ্বন্দ্বটা আছে, আপনি সেই লোহার দ্বন্দ্বটা একদম খুব গরম লোহার দ্বন্দ্বটা প্রকৃতিতে ফেলে রাখলেন, তাহলে প্রকৃতির বাতাসে দেখবেন যে একসময় লোহার দ্বন্দ্বটা ঠান্ডা হয়ে গেছে, তাই না? এখন কথা হচ্ছে যে স্যার আমার এই প্রকৃতিতে যদি ঝড় ওঠে অথবা আমি যদি ফ্যানের বাতাস দেই তাহলে কি ঘটবে, ঘটবে যে ওই লোহার দ্বন্দ্বটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেল আগের তুলনায়। তাহলে কি ঘটনা ঘটলো যে আগে যে হিট ট্রান্সফার হতো প্রতি ইউনিট টাইমে, পার ইউনিট টাইমে, এখন কিন্তু পার ইউনিট টাইমে হিট ট্রান্সফারটা বেশি হয়েছে। তো যখন আমি টাইম কনসিডার করে কোন একটা বস্তু থেকে হিট ট্রান্সফার কত হচ্ছে এটাকে বিবেচনায় নিয়ে আসি, তখন এটাকে বলা হয় রেট অফ হিট ট্রান্সফার, ওকে। রেট অফ হিট ট্রান্সফার বলতে এটাই বোঝায় যে কোন ট্রান্সফার করছে এটা আমরা রেট অফ হিট ট্রান্সফার দ্বারা বলে দিতে পারি, ওকে। বিষয় আছে, এরিয়াটা জানতে হয়, এরিয়াটা কনসিডার আছে। যেমন ধরে নেই যদি আপনি খুব পরিশ্রম করে এসে রুমে আসলেন, এসে কি করলেন যে একটা টেবিল ফ্যান দিলেন, টেবিল ফ্যান দিয়ে গাটা ঠান্ডা করছেন, ওকে। তার মানে কি হচ্ছে, আপনার শরীরের যে হাই টেম্পারেচার বডি আছে সেখান থেকে প্রকৃতিতে কি হয়ে যাচ্ছে, টেম্পারেচার সরাই যাচ্ছে, তার মানে হিট ট্রান্সফার হচ্ছে। অথবা আপনি যখন গায়ে জ্বর আসে তখন কি করি আমরা, ভেজা কাপড় দিয়ে জামা কাপড় মুছে, সারা কাপড় মুছে, তার মানে কি হচ্ছে, এখানে হিট ট্রান্সফার হচ্ছে, যে আপনার শরীরের তাপটা ভেজা কাপড়টা নিয়ে নিচ্ছে। এখন একটু চিন্তা করেন যে আমি যদি খুব ছোট একটা ফ্যান শুধু মুখের সামনে ধরে রাখি, তখন শরীরের সামনে দিই, তখন এক ধরনের হিট ট্রান্সফার হবে।
সিলিং ফ্যানটা যদি দেই তখন এক ধরনের হিট ট্রান্সফার হচ্ছে। তার মানে কি? তার মানে এটাই যে হিট ট্রান্সফার হওয়ার জন্য আমার এরিয়াটাও কনসিডারের মধ্যে নিয়ে আসতে হয়। যে আমার এরিয়া যদি বড় করি তাহলে কোন একটা বস্তু খুব দ্রুত তার সহিত ঠান্ডা হবে, এরিয়া যদি ছোট করি কোন একটা বস্তু কি খুব ধীর গতিতে ঠান্ডা হবে। ওকে, আপনারা আরো অনেক বিষয় দেখবেন যে আমাদের মোটরসাইকেলে ইঞ্জিনের কথা যদি একটু, মোটরসাইকেল তো সবাই দেখেছেন, ইঞ্জিনের কথা যদি চিন্তা করে দেখেন, শেপের ম্যাটেরিয়াল দিয়ে ইঞ্জিনটা ঢেকে দেওয়া হয়, খেয়াল করে দেখেছেন কি? একদম ইঞ্জিন যেখানে থাকে মোটরসাইকেল সামনে, খেয়াল করেছেন বা কি? শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ স্যার, Hello? শুনতে পাচ্ছি। হ্যাঁ, খেয়াল করছি স্যার। হ্যাঁ, এগুলো কি থাকে? এগুলো থাকে সারফেস এরিয়া। সারফেস এরিয়া বেশি করে দেয়া থাকে যাতে করে বাতাস আমার অনেক বড় একটা সারফেসে এসে তাড়াতাড়ি লাগে, আর বাতাস যদি অনেক বড় সারফেস এরিয়াতে তাড়াতাড়ি লাগে তাহলে হিট ট্রান্সফার তাড়াতাড়ি হবে। তাহলে আমাদের হিট ট্রান্সফার বেশ কতগুলো বিষয়ের উপরে ডিপেন্ড করে। প্রথম, হিট ট্রান্সফার হওয়ার জন্য প্রথম যেটা প্রয়োজন টেম্পারেচার ডিফারেন্স। তারপরে যেটা প্রয়োজন যে আমার টাইমিং এর একটা আছে, যদি রেট হিসেবে আমি কম্পেয়ার করি তাহলে টাইম প্রয়োজন। আরেকটা হচ্ছে আমাদের এরিয়া। এই হিট ট্রান্সফারের জন্য আমাদের এরিয়াটাকেও কনসিডারের মধ্যে নিয়ে আসতে হয়। তো এখানে দেখেন যে হিউম্যান বডি, আমাদের শরীর, সারা শরীর থেকে হিট ট্রান্সফার হচ্ছে, তার মানে এখানে সারফেস এরিয়া কত? পুরো শরীর। এয়ার কন্ডিশনিং সিস্টেম দেখবেন যে এখানে ফ্যান দেওয়া আছে, সেই ফ্যানটুকু দিয়ে আমার হিটটা ট্রান্সফার হচ্ছে। একটা এরোপ্লেনে দেখবেন যে পুরা শরীর, পুরা বডি, সে তো প্রায় 20 থেকে 22 কিলোমিটার উপর উঁচু দিয়ে যায়। তো সেইখানে সূর্যের যে তাপটা পাই, সেই তাপে আপনার এরোপ্লেনের বডি কিন্তু অনেক উত্তপ্ত হয়ে থাকে। ওকে, অনেক উত্তপ্ত হয়ে থাকে। তারপরে আবার এরোপ্লেন তো এতগুলো মানুষ আছে, সেই মানুষের দহনের মাধ্যমে তাপ উৎপন্ন হয়। বড় ইঞ্জিন আছে, সেই ইঞ্জিনে তাপ উৎপন্ন হয়। তাহলে এই সবগুলো তাপ যদি আমরা একটা নির্দিষ্ট সময়ের প্রেক্ষিতে ডিসিপেট না করে দিই, সরাই দিতে না পারি, তাহলে কি করবে? একটা আপনার যে কোনো মুহূর্তে দুর্ঘটনা করতে পারে। তাহলে এখানে আবার কি আছে? এই জন্য সারফেস এরিয়াগুলো মসৃণ করা হয়, সারফেস এরিয়াটা বাড়িয়ে দেওয়া হয় এই এরোপ্লেনের ক্ষেত্রে। তাহলে সবখানে আমাদের সারফেসটাও কনসিডারের মধ্যে নিয়ে আসতে হয়, সারফেস এরিয়া। ওকে, আমরা এখানে দেখলাম যে হিট ট্রান্সফার কি কি সিস্টেমের উপরে, কি কি প্যারামিটারের উপরে ডিপেন্ড করে, হিট ট্রান্সফারটা ঘটতে গিয়ে মেইন কি কি বিষয় সেটা আমরা এখানে দেখলাম। আমরা এখন যেটা দেখবো যে হিট ট্রান্সফারটা কয়টা মেকানিজমে ঘটে। ওকে, হিট ট্রান্সফারটা সাধারণত 3টা বেসিক মেকানিজম আছে। একটা কন্ডাকশন, কি বললাম, আমাদের যে বেসিক 3টা ডিফারেন্স আছে সেটাতে হিট ট্রান্সফার যে কয়টা মাধ্যমে হয়। ইমতিয়াজ আহমেদ শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? ইমরান হাওলাদার, নাজমুল হাসান, সাজ্জাদ হোসাইন, অথবা যে আমাকে শুনতে পাচ্ছেন সে বলে যে আমাদের বেসিক হিট ট্রান্সফারটা কয়টা ধাপে? স্যার শোনা যায় তো? কয়টা ধাপে হয় আমাদের বেসিক হিট ট্রান্সফার? 3টা ধাপে আছে। 3টা ধাপে হয়। কি কি? কন্ডাকশন, কনভেকশন এবং রেডিয়েশন। কি কি বললাম আরেকবার বলুন? কন্ডাকশন, কনভেকশন আর রেডিয়েশন। ইয়েস, কন্ডাকশন, কনভেকশন এবং রেডিয়েশন। এই 3টা ধাপের মধ্যে বা এই 3টা প্রসেসের মধ্যে আমরা কন্ডাকশন এবং রেডিয়েশন সম্পর্কে এই সেমিস্টারের থ্রু আপ জানবো, আর কনভেকশন প্রসেসটা কি এটা একটু জানার জন্য আমরা শিখলাম। ওকে, আচ্ছা, কন্ডাকশন প্রসেসটা কি এটা আমরা এখন শিখবো। আপনাদের মধ্যে কেউ একজন আমাকে বলেন যে কন্ডাকশন হিট ট্রান্সফারটা কি বা এখানে কি হয়? পাপিয়া খাতুন শুনতে পাচ্ছেন? চেয়ার সাহেব শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। বলেন তো কন্ডাকশন কি? স্যার একটা অণু হতে স্যার আরেকটা অণুতে স্যার আমার
স্যার পদার্থে স্যার একটা অণু থেকে অন্য একটা অণুতে স্যার হিট মানে ট্রান্সফার হওয়া স্যার কন্ডাকশন বেরিয়েছে। কিসের অণু? ওটা কি? কোন একটা স্যার, বস্তু, হ্যাঁ কোনো পদার্থের। যেখানে কোন পদার্থের কোন একটা বডি হতে পারে, পদার্থের যদি হিট ট্রান্সফারটা এই প্রসেসে হয়, কোন প্রসেসে হয়? আমরা জানি যে প্রত্যেকটা বস্তু অসংখ্য অনুপরমাণুর সমন্বয়ে গঠিত। একটা লোহার দণ্ড আমি যদি কম্পেয়ার করি, লোহার দণ্ডের এক প্রান্তে আমি তাপ দিচ্ছি, তাপটা কিছুক্ষণ পর লোহার দণ্ডের একদম শেষ প্রান্তে গিয়ে উত্তপ্ত হয়েছে। তাহলে মাঝখানে কি ঘটলো বা ঘটনাটা কি ঘটলো? যে আমার লোহার দণ্ডের শুরুর দিকের যে ম্যাটেরিয়ালের যে অনুপরমাণুগুলো ছিল, সেই অনুপরমাণুগুলো হিট পেয়ে বা তাপ পেয়ে উত্তপ্ত হয়েছে, মানে এক্সাইটেড হয়েছে। ওকে, আর এক্সাইটেড মানে কি? ভাইব্রেশন হয়েছে। ওকে, তারা ভাইব্রেট করতে আছে এই অনুপরমাণুগুলো। এই ভাইব্রেশনের পিছনে কারণ কি? যে তারা হিট এনার্জি পেয়েছে। হিট এনার্জি পেয়ে তাদের মধ্যে যে বন্ধন শক্তি ছিল, সেই বন্ধন শক্তিগুলো ছুটে গিয়েছে, গিয়ে তারা ভাইব্রেট করতে এবং কম্পনশীল অবস্থায় ছোটাছুটি করতেছে। এখন ওই অনুপরমাণুগুলো দেখতেছে তার অ্যাডজাসেন্ট, ঠিক নিকটবর্তী যে অনুপরমাণুগুলো আছে তাদের এনার্জি কম, তারা কম ছোটাছুটি করছে। তখন সে বলে যে ঠিক আছে, আমারগুলো তুমি নাও, তাকে দিয়ে দিল। আগের গুলো কিন্তু স্থান পরিবর্তন করছে না, জাস্ট এনার্জিটাকে ট্রান্সফার করে দিচ্ছে। ওকে, তখন ওই অনুপরমাণুগুলো আবার এক্সাইটেড হয়, সে তখন কি করে? তার পরের অনুপরমাণুগুলো দেয়। তাহলে এইভাবে যদি কোনো একটা বস্তুর মধ্যে যে হিট ট্রান্সফার হয়, যেখানে কি হচ্ছে, এনার্জেটিক যে পার্টিকেল গুলো আছে, সেই পার্টিকেল গুলো এনার্জি তার পার্শ্ববর্তী যে আমার পার্টিকেল গুলো আছে, সেই পার্টিকেল গুলোতে ট্রান্সফার করার মাধ্যমে হিটটাকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ক্যারি করছে, তখন সেটাকে বলবো আমরা কন্ডাকশন প্রসেস। তাহলে কন্ডাকশন প্রসেসে কি থাকে? আমাদের ম্যাটেরিয়াল গুলোর মধ্যে বা ওই ম্যাটেরিয়াল তৈরির ক্ষেত্রে যে পার্টিকেল গুলো আছে, যে পার্টিকেল গুলোর মধ্যে আমার কন্ট্যাক্ট অবস্থায় থাকবে, সংযোগ অবস্থায় থাকবে। ওকে, তখন এই প্রসেসের মাধ্যমে যদি কোথাও হিট ট্রান্সফার হয়, তখন এটাকে আমরা বলি কন্ডাকশন হিট ট্রান্সফার। উদাহরণ হিসেবে কি বলতে পারি? যে আপনারা যখন রান্না বান্না করেন কিচেনে, দেখবেন যে আমরা যে চামচ ইউজ করি বা অন্য কোনো কিছু ইউজ করি, কড়াইয়ের উপরে একটু পর রাখার পরে এসে দেখবেন চামচটা হাতে ধরলে চামচটা গরম হয়ে গেছে। ওকে, ঘটনা কি ঘটলো? যে ওভেন থেকে হিট আমার কড়াই অথবা পাতিলে ট্রান্সফার হয়েছে, সেই পাতিলের প্রত্যেকটা সারফেসের মাধ্যমে হিটটা হয়ে আমার চামচ বা অন্য কোনো যে বস্তু আছে সেখানকার মাধ্যমে হিটটা ট্রান্সফার হয়ে আমার একদম চামচের শেষ প্রান্ত পর্যন্ত আসছে। এটা হচ্ছে আমার কন্ডাকশন হিট ট্রান্সফারের উদাহরণ। লোহার দণ্ড এক প্রান্ত আমি ধরেছি কোন একটা উনুন বা কোন একটা চুলার উপরে অথবা কোন আগুনের সোর্সের উপরে, অন্য প্রান্ত গরম হয়েছে, এটা কিসের উদাহরণ? কন্ডাকশন প্রসেসের উদাহরণ। আচ্ছা, কন্ডাকশন প্রসেসটা চলার জন্য কি শুধু আমাদের এই সলিড ম্যাটেরিয়ালসই লাগবে? লিকুইড বা গ্যাসের মধ্যে কি কন্ডাকশন প্রসেসে হিট ট্রান্সফার হয় না? এটার উত্তর হিসেবে আপনারা কি বলতে পারেন আমাকে একটু বলেন তো। অনন্যা জামান, শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। আমাদের সাথে আছে ফারিহা সুলতানা, শুনতে পাচ্ছেন? আচ্ছা, অনেকেই শুনতে পাচ্ছে না, তারা কি মানে এরকম যে কাশে জয়েন করে চলে গেছে, এরকম কি? আচ্ছা, আমি একটু, না স্যার, একটা ফোন আসছে, আমি একটু ফোনটা দিই। হ্যাঁ, আচ্ছা, একটু দাঁড়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুসা ভাই, আমি একটু পরে ফোন দিচ্ছি আপনাকে। আচ্ছা, তাহলে আমার প্রশ্নটা কি ছিল? আমার প্রশ্নটা ছিল যে কন্ডাকশন হওয়ার জন্য আমার সলিড মিডিয়াম লাগতেছে। আমার প্রশ্ন যে লিকুইড বা গ্যাসিয়াসের ক্ষেত্রে কি আমার কোন একটা বস্তু যে মলিকুলস এর মাধ্যমে গঠিত, অনুপরমাণুর মধ্যে গঠিত, সেই অনুপরমাণুগুলোর ভাইব্রেশনের মাধ্যমে, কম্পনের মাধ্যমে যদি ওই বস্তুর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হিট এনার্জি ট্রান্সফার করে কিন্তু নিজেদের মধ্যে স্থান পরিবর্তন না করে, তখন সেই প্রসেসের মাধ্যমে যে হিট ট্রান্সফার হয় তাকে আমরা বলছি কন্ডাকশন হিট ট্রান্সফার। আমার এখন প্রশ্ন হচ্ছে যে কন্ডাকশন হিট ট্রান্সফারের ক্ষেত্রে স্যার উদাহরণ হিসেবে আমরা লোহার দণ্ড দেখলাম, পাতিল দেখলাম, চামচ দেখলাম,
এগুলো কি শুধু সলিড মিডিয়ামের ক্ষেত্রে কি হিট ট্রান্সফার হয়, না লিকুইড বা গ্যাসের ক্ষেত্রেও আমার কি হতে পারে, হিট ট্রান্সফার হতে পারে? এটা আমার প্রশ্ন। হতে পারে। হতে পারে? তো কিভাবে হতে পারে? কারণ যদি আমি লিকুইড সবগুলোর তো তাপ স্যার তাপ থাকে, লিকুইডেরও তো ঠান্ডা গরম এগুলো থাকে স্যার। থাকে, তো আমরা কনভেকশন প্রসেসে আমরা দেখব যে সেখানে লিকুইডের মধ্যে যেটা হচ্ছে কনভেকশন প্রসেস। তো লিকুইড যদি থাকে, ধরে নেন আপনি একটা পাতিলে আপনি পানি গরম করতে দিয়েছেন, ওকে, তো দেখবেন যে একটু পরে পানি কি হয়েছে, আমার বয়লিং শুরু হয়েছে, তাই না? বয়লিং বলো, এবং একটু পরে দেখবেন যে শব্দ হচ্ছে, ফটফট ফটফট শব্দ হচ্ছে, বয়েল গুলো ফেটে যাচ্ছে, শব্দ হচ্ছে, এই জন্য শব্দ হচ্ছে। তাহলে এই যে বয়লিং প্রসেসে পানিগুলো দেখবেন যে অনবরত সার্কুলেশন আছে, উপরের পানি নিচে যাচ্ছে, নিচের পানি উপরে যাচ্ছে। কখনো কি পাতিলে পানি গরম করতে গিয়ে এরকম দেখছেন যে পানিগুলো খুব মসৃণ অবস্থায় স্থির আছে কিন্তু পানি গরম হয়েছে? এরকম কি কখনো খেয়াল করে দেখেছেন? খেয়াল করে দেখেননি। পানিটা সবসময় কি হচ্ছে, সার্কুলেশন আছে, ঘোরাঘুরি করছে, মোশনে আছে, ওকে, কারেন্ট হচ্ছে, স্রোতের সৃষ্টি হচ্ছে। তো এই ধরনের যদি স্রোতের মাধ্যমে যে যদি কোথাও আমার হিট ট্রান্সফার হয়, তখন এটাকে বলা হয় কনভেকশন প্রসেস। কনভেকশন প্রসেসে হিট ট্রান্সফারের নিয়ম হচ্ছে যে পাতিলের নিচে যে ঠান্ডা পানির অণুটা ছিল, সে পানির অণু তো খুব আগে কি পাবে, তাপ পাবে, গরম হয়েছে, তাহলে গরম পানিটা উপরের দিকে যাবে, পাতিলের উপরে উঠে আসবে, আর ঠান্ডা পানির মলিকুলস গুলো আবার তখন নিচের দিকে যাবে, সে আবার তখন কি হবে, গরম হবে। তাহলে এইভাবে গরম পানি উপরে যাচ্ছে, ঠান্ডা পানি নিচে যাচ্ছে, এই যে একটা স্রোতের সৃষ্টি হয়েছে, এটাকে বলা হয় কনভেকশন হিট ট্রান্সফার। এখন আমাকে বলেন যে এটা তো আমরা বুঝলাম কনভেকশন হিট ট্রান্সফার, কনডাকশন হিট ট্রান্সফার কি এরকম লিকুইডে ঘটতে পারে কিনা? অনন্যা জামান, আমরা একটু আসলে প্রথম দিন তো আমি আসলে ধরছি, এই জন্য যে আমাদের বিষয়টা একটু আরো ক্লিয়ার হয়। লিকুইডে তাহলে তো স্যার ঘটে স্যার, এমনি তো ঠান্ডা জিনিসে সেভাবে ঘটে না, কিন্তু কোনো কিছু বয়েল করতে গেলে তো তখন ঘটে স্যার। তখন এটা কি তাহলে কনভেকশন প্রসেস না কন্ডাকশন প্রসেস? এটা তো আমি বললাম কনভেকশন প্রসেস। জি স্যার। তাহলে কি সম্ভব আরো অন্য কেউ, সাজিদ বিশ্বাস বা আরো যারা আছেন, আমাদের কি আসলে লিকুইডে কি কন্ডাকশন প্রসেস হতে পারে? হতে পারে, হতে পারে, গুড, ইয়েস, হতে পারে। কিভাবে হতে পারে আমরা একটু চিন্তা করি বা দেখি। দেখবেন যে একটা পাতিলে আমরা যখন পানি দেই, পাতিলের একদম নিচে যে পানির অণুগুলো আছে সেগুলো কিন্তু পাতিলের সাথে কন্ট্যাক্ট অবস্থায় আছে না? পাতিলের উপরে যে পানির অণু মলিকুল গুলো আছে সেগুলো কিন্তু আমার সলিড সারফেসের সাথে সংযুক্ত নাই, কিন্তু পাতিলের গা বেয়ে যে অণু পরমাণুগুলো আছে পানির, সেগুলো কিন্তু আমার সলিড পার্টিকেলের সাথে সংযুক্ত অবস্থায় আছে, তাই আছে না? সংযুক্ত আছে। তাহলে এই যে সলিড পার্টিকেল গুলো হিটটা নিয়ে আমার তার গায়ের সাথে লেগে থাকা পানির অণুকে দিচ্ছে হিট, তখন ওখানে কিন্তু কনডাকশন হিট ট্রান্সফার হচ্ছে। তারপরে সেই হিটটা পানির অণু পরমাণুগুলি নিয়ে যখন উপরের দিকে পানির অণু পরমাণুতে দিচ্ছে, তখন এটা কিন্তু আমার কনভেকশন হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমার শুধুমাত্র যে সলিড মিডিয়ামেই আমার কন্ডাকশন হিট ট্রান্সফার হবে এমন না, আমার লিকুইড অথবা গ্যাসের মাধ্যমে আমার হিট ট্রান্সফার হতে পারে। আমি কোথাও গরম গ্যাস ফ্লো করছি কোনো পাইপ লাইনে, ওকে, অথবা কোনো পাইপ লাইনের মধ্যে গ্যাস আছে, আমি পাইপ লাইনে চারপাশ থেকে তাপ দিচ্ছি, তাহলে কি হচ্ছে, এই যে পাইপের সংস্পর্শে থাকা যে গ্যাসগুলো, এগুলো কি ডিরেক্ট কন্ট্যাক্ট অবস্থায় আছে পাইপ লাইনের সাথে, এরা কিন্তু কন্ডাকশনের মাধ্যমে হিট পাচ্ছে। তারপরে গ্যাসের অণু পরমাণুগুলো তার ভিতরে আরো যে গ্যাস মলিকুল গুলোকে হিট ট্রান্সফার করছে, তখন এটা কি কনভেকশনের মাধ্যমে হিট ট্রান্সফার করছে। ওকে, তাহলে আমাদের কন্ডাকশন হিট ট্রান্সফার যে শুধু সলিডেই হয় তাই না, আমাদের লিকুইডে হতে পারে, গ্যাসিয়াসের হতেও পারে। তাহলে আমাকে কেউ একজন বলেন, আবু মুসা শুনতে পাচ্ছেন? আবু মুসা সাহেব, জি স্যার শুনতে পাচ্ছি স্যার। বলেন তো তাহলে কনভেকশন হিট ট্রান্সফারটা কি হচ্ছে? তাহলে কনভেকশন হিট ট্রান্সফার কিভাবে বলবো? স্যার কনভেকশনের তো স্যার দুইটা উদাহরণ দিলেন স্যার, খুব ভালো লাগলো স্যার। ওই যে পানির যে যেখান থেকে মানে তাপ দেওয়া হয়, হ্যাঁ, তাপটা যখন উপরে যায় তখন এটা গরম হয়ে উপরে চলে যায়, আবার যখন যেটা ঠান্ডা থাকে এটা আবার নিচে চলে আসে, এটা গরম হইলে এটা আবার উপরে চলে যায়। আচ্ছা, তাহলে আমরা তো পরীক্ষার হলে আসলে এরকম পানি অথবা একটা ডিম সিদ্ধ করছে এগুলো তো আর বলবো না, তাই না? আমরা তাহলে বলবো কি, আমরা তাহলে বলবো তাইলে এখানে ঘটনাটি কি ঘটছে, উপরে যাচ্ছে নিচে আসছে নিচে আসছে, আমরা বুঝলাম যে এই ঘটনা হচ্ছে। তাহলে আমরা যেটা বলবো যে এখানে কনভেকশনটা মূলত ফ্লুইড মোশনের কারণে হয়। সব সময় মনে রাখবেন যে কন্ডাকশনে ফ্লুইডের উপস্থিতি থাকতেও পারে, নাও থাকতে পারে, সলিড মিডিয়াম হতে পারে, কিন্তু কনভেকশন হলে 100% আমার ফ্লুইড থাকবেই থাকবে।
ফ্লুইডকে ভাঙালে দুইটা জিনিস পাওয়া যায়, একটা লিকুইড আর একটা গ্যাস। ওকে, ফ্লুইডকে ভাঙালে দুটো পাওয়া যায়, একটা লিকুইড একটা গ্যাস। তাহলে আমি দুটাকে যদি এক কথায় বলি ফ্লুইড, তার মানে কনভেকশন প্রসেসে ফ্লুইডের উপস্থিতি থাকবেই থাকবে, এবং এই ফ্লুইডটা আমার কি থাকবে, মোশনে থাকবে। ফ্লুইডটা চুপচাপ বসে আছে, হিট ট্রান্সফার হচ্ছে, শুধু হতে পারে কন্ডাকশন, কিন্তু কনভেকশন হয়নি। যখনই আমরা আস্তে করে তাপ দেওয়া শুরু করলাম, গ্যাসের চুলা শুরু করে দিলাম, কনভেকশনের মাধ্যমে দেখবেন যে একটা কারেন্ট বা লুপের সৃষ্টি হয়েছে। লুপ মানে কি, ফ্লুইড গুলো তখন মোশন সৃষ্টি হয়েছে। ওকে, Yes. তাহলে Yes. এখানে তখন এটাকে বলবো আমরা ফ্লুইড মোশন। Convection. তাহলে আমরা হ্যাঁ, কনভেকশনের এখানে কি আমার দেখেন, আমার স্লাইডে এখানে একটা বলা আছে যে কনভেকশন ইজ ইকুয়াল টু Plus- কন্ডাকশন প্লাস অ্যাডভেকশন। অ্যাডভেকশন বলা হচ্ছে যে ফ্লুইডের মধ্যে যদি মোশন থাকে তখন এটাকে বলি অ্যাডভেকশন। ওকে, তাহলে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে আমি এখানে বলা আছে যে কনভেকশন ইজ দ্য মোড অফ এনার্জি ট্রান্সফার বিটুইন এ সলিড সারফেস এন্ড দ্য অ্যাডজাসেন্ট লিকুইড অফ দ্য গ্যাস, লিকুইড অর গ্যাস দ্যাট ইজ ইন দ্য মোশন। সেটা অবশ্যই মোশনে থাকতে হবে, উদাহরণ হিসেবে আমি আপনাদেরকে বললাম। ওকে, কনভেকশন। তারপরে আরেকটা চিন্তা করেন, আপনি ঠান্ডা গরম শরীরে ঘরের মধ্যে এসে বসলেন, উপরে সিলিং ফ্যান ঘুরছে, আপনার শরীর থেকে গা ঠান্ডা হয়ে যাচ্ছে, এটা কোন প্রসেস হচ্ছে, কোন প্রসেসে হিট ট্রান্সফার হলো? এটা আবু মুসা কনভেকশনের কনভেকশনের মধ্যে। ভেরি গুড। কিভাবে এখানে কনভেকশন হচ্ছে? এই যে আমার প্রকৃতির বা ঘরের মধ্যে থাকা যে বাতাস আছে, এয়ার আছে, এই এয়ারটা আমার শরীরে এসে ঠান্ডা গরম হয়ে যাচ্ছে, গরম এয়ারটা উপরে চলে যাচ্ছে, আবার ঠান্ডা এর নিচে আসছে। তাহলে এই যে একটা গ্যাসের মধ্যে মোশনের সৃষ্টি হয়েছে, এবং সেখানে কি হচ্ছে, আমার শরীরের সংস্পর্শে যখন হচ্ছে তখন কন্ডাকশন হচ্ছে, তারপরে সে আস্তে আস্তে কি হচ্ছে, মুভ করছে, গ্যাসটা মোশনে থাকছে, তখন সে এই যে অ্যাডভেকশন তৈরি হচ্ছে। এই কন্ডাকশন আর অ্যাডভেকশনের মাধ্যমে যখন যে হিট ট্রান্সফার হচ্ছে তখন এটাকে আমরা বলছি কনভেকশন হিট ট্রান্সফার। তাহলে আমরা মোটামুটি কন্ডাকশন হিট ট্রান্সফার আর কনভেকশন হিট ট্রান্সফার সম্পর্কে এই স্লাইডে একটু দেখলাম। আজকে আসলে আমাদের ক্লাসটা শুরু থেকে শুরু করা হয়নি দেখে সময়টা কম লাগলো। আমি আমার স্ক্রিন শেয়ারিংটা স্টপ করছি। তো আমি আমার ম্যাটেরিয়াল গুলো আমি ক্লাসে দিয়ে দিব আপনাদেরকে, অথবা সামনে দিন দিতে পারি। আজকে এতটা বেশি অরিড হওয়ার কিছু নাই, আমি ম্যাটেরিয়াল গুলো দিলে সেখান থেকে পড়াশোনা করবেন। ওকে, তো আমি আজকে 4-5 মিনিট বেশি নিয়েছি। আপনাদের সাথে পরবর্তী ক্লাস আমার আছে 3টায়, আপনারা 3টায় আসবেন, জয়েন করবেন। আর যারা অ্যাটেন্ডেন্স দিয়েছেন বা পরে জয়েন করেছেন তাদের বিষয়ে অ্যাটেন্ডেন্সটা কিভাবে দিব এটা আমি আবার সেশনাল ক্লাসে বলবো। তারা এই প্রসেসটা সামনের দিন থেকে মেনটেন করবে। ওকে, কারণ আজকের জন্য একটু আগে কমেন্ট দিছি স্যার, আজকে তো প্রবলেম নেই স্যার। আচ্ছা, আজকে দিয়েছেন, আজকে কোনো সমস্যা নেই, আজকে দিয়ে দেন লাস্ট টাইমের মতো। ওকে, আচ্ছা, আল্লাহ হাফেজ। যদি কারো প্রশ্ন থাকে বলতে পারেন, আর না হলে আমরা ঠিক 10-15-20 মিনিটের পর আমরা অন্য ক্লাসে জয়েন করব। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। শৈল না বলেন। আপনি বুয়েট থেকে? আমি গ্রাজুয়েশন করেছি রুয়েট থেকে, আর পোস্ট গ্রাজুয়েশন করছি বুয়েটে। স্যার ধন্যবাদ। আচ্ছা, আর কারো প্রশ্ন? আচ্ছা, তাহলে আমি ক্লাস এখানে স্টপ করছি, আমরা নেক্সট ক্লাসে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।